এইচএসসি 28 ব্যাচ আজকের এক ক্লাসেই আমি তোমাদেরকে অর্থনীতির একদম পুরো বেসিক ক্লিয়ার করে দিব। তাই চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। ওকে, সো এসএসসিতে তোমরা যে অর্থনীতি পড়েছো আর এইচএসসির অর্থনীতি, এটার মধ্যে যদি একটা জায়গায় মিল থাকে তাহলে হলো সেটা তোমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা তোমার একদম মানে একটা বিল্ডিংয়ের বেস বলে না, ভিত্তি, যেটার উপর পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। অর্থনীতিতে এইচএসসির জন্য এই চ্যাপ্টারটা হলো পুরো তোমার ভিত্তি। কোনো স্টুডেন্ট যদি এই চ্যাপ্টারটা প্রপারলি বুঝতে পারে, একদম ইন ডিটেলসে তার যদি বেসিক ক্লিয়ার থাকে, তাহলে তার আপকামিং চ্যাপ্টারগুলো অনেক সহজভাবে সে বুঝতে পারবে। অ্যান্ড আই ক্যান গ্যারান্টি ইউ আজকের ক্লাসের পর তোমার এই চ্যাপ্টারের পুরো নিখুঁতভাবে বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকের ক্লাসে কি কি পড়ব? মৌলিক অর্থনৈতিক সমস্যা কি এবং উৎপাদন সম্ভাবনা রেখা কি এবং সুযোগ ব্যয় কি। ওকে, এই প্রতিটা জিনিস আমরা ক্লিয়ার করব। সো প্রথমে আমাদেরকে যে টপিকটা জানতে হবে, দুইটা টপিক আমাদেরকে সবার আগে জানতে হবে। অসীম অভাব, দুষ্প্রাপ্যতা। এই দুইটা কনসেপ্ট কি? অসীম অভাব একদম শর্টভাবে বললে বা ক্লিয়ারলি সহজ ভাষায় বলতে গেলে আমাদের অভাব অসীম। মনে করো ছোটবেলায় থাকতে তোমার অভাব ছিল, তোমাকে একটা খেলনা কিনে দেওয়া হয়নি বা তোমার একটা খেলনার প্রয়োজন ছিল। তুমি যখন একটু বড় হইছো, একটা ছোট ব্যাট যেটা দিয়ে তুমি ক্রিকেট খেলবা, একটা ফুটবল হইতে পারে। বড় যখন তুমি হইছো তখন তোমার আরেকটা অভাব, এখন তোমার আরেকটা অভাব, আরও বড় হবা অন্য একটা অভাব। তার মানে এই পৃথিবীতে আমাদের অভাব কখনো শেষ হবে না। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আমাদের অভাব শুধু সামনের দিকে যেতেই থাকবে। অ্যান্ড এই যে এই পৃথিবীতে আমাদের অভাব কখনোই শেষ হবে না, এজন্যই অভাবকে বলা হয় অসীম অভাব। মানুষের জীবনের অভাবের কখনো কোনো শেষ নাই। তুমি যদি এলন মাস্ককে জিজ্ঞেস করো, বিল গেটসকে জিজ্ঞাসা করো আপনার জীবনে এত টাকা, তাও আপনার কোনো অভাব? হ্যাঁ, বলবে আমি আরও টাকা চাই। এটাই হলো আমাদের অভাব। এরপর আরেকটা কথা আছে দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা একদম সহজভাবে বলতে গেলে সম্পদের স্বল্পতাকে আমরা দুষ্প্রাপ্যতা বলি। এই যে দেখো আমাদের অভাব, আমরা সবসময় চাই আমাদের অভাবটাকে পূরণ করতে, তাই না? এখন অভাব পূরণ করার জন্য তো টাকা দরকার। এই টাকা আমাদের কাছে লিমিটেড। তোমার কাছে কি টাকা আনলিমিটেড? আনলিমিটেড না, তোমার কাছেও টাকার লিমিটেড পরিমাণ। মনে করো 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 10 কোটি টাকা, 100 কোটি টাকা, তাও তো লিমিটেড। একটা না একটা সার্টেন টাইমে গিয়ে তো শেষ হবে। এই যে আমাদের অভাব কখনো শেষ হয় না, বাট আমাদের সম্পদ একটা টাইমে শেষ হয়ে যায়, একটা সার্টেন অ্যামাউন্টের পরে শেষ হয়ে যায়। এটাকেই বলা হয় দুষ্প্রাপ্যতা। অলওয়েজ মনে রাখবা, চাহিদার তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলা হয়। কি বলা হয়? চাহিদার তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলা হয়। মনে রাখবা, অর্থনীতির সর্বোচ্চ মানে সবচেয়ে প্রধান সমস্যা কি? অসীম অভাব আর দুষ্প্রাপ্যতা। এটা তোমার মাথায় ঢুকায় রাখো। আমাদের পৃথিবীতে অর্থনীতি রিলেটেড যত ধরনের সমস্যা হয় তার কোর একদম এই দুইটা, একটা হলো অসীম অভাব আর একটা হলো দুষ্প্রাপ্যতা। ক্লিয়ার? বুঝতে পারছো? ডান। এরপরে যাচ্ছি। এখন এই যে অসীম অভাব আর দুষ্প্রাপ্যতার মধ্যে একটা না রিলেশন আছে, সম্পর্ক আছে। একটা বাড়লে আরেকটা বাড়ে, আরেকটা কমলে আরেকটা বাড়ে। এটা কি? চলো আমি তোমাদেরকে বলি। তোমার কাছে সীমিত টাকা আছে, ডেফিনেটলি তোমরা কিছুদিন আগে এসএসসি পাস করছো, তোমাদের কাছে কম টাকা পয়সা আছে, কিন্তু তুমি একটি নতুন ফোন, একটা নতুন ভালো রেস্টুরেন্টে ডিনার করতে চাও, একটা নতুন শার্ট কিনতে চাও। তোমার কাছে টাকা কম বাট তোমার চাওয়াটা অনেক বেশি। তার মানে তোমার সম্পদ কম বাট চাওয়াটা অনেক বেশি। এরপরে কি আছে? তোমার কাছে সময় সীমিত, কিন্তু তুমি একই দিনে অনেকগুলো কাজ করতে চাও, বন্ধুদের সাথে আড্ডা দিতে চাও, পছন্দের একটা সিনেমা দেখতে চাও, কেউ পছন্দের খাবার খেতে যেতে চাও। এই উদাহরণগুলোতে তোমার সম্পদ কি? একটা প্রথম ক্ষেত্রে হলো টাকা সম্পদ, দ্বিতীয় ক্ষেত্রে সময়, টাইম ইজ এ ভেরি প্রেশিয়াস থিং। আমরা জানি এই দুইটাই কিন্তু লিমিটেড। খেয়াল করো, আমাদের জীবনে সময় এবং টাকা দুইটাই কি? লিমিটেড। কিন্তু তোমার যে চাহিদা, এখন বলতে পারো ভাইয়া চাহিদা মানে কি? চাহিদা মানে হলো তোমার মনের অন্তরের ভেতরকার চাওয়া। কারো টাকার চাওয়া আছে, কারো খাবারের চাওয়া আছে, কারো বিলাসবহুল লাইফের চাওয়া আছে। এই যে মনের যে চাওয়া, ইচ্ছা, এটাকে আমরা বলি চাহিদা। কারো নতুন ফোন কেনার চাহিদা, কারো অনেক ফ্যান্সি জায়গায় ডিনার করতে যাওয়ার চাহিদা, কারো শার্ট প্যান্ট কেনার চাহিদা, কারো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার চাহিদা, কারো সিনেমা দেখার চাহিদা, কারো ঘুরতে যাওয়ার চাহিদা। আমাদের চাহিদাগুলো অসীম। মনে রাখবা, আমাদের লাইফে টাকা এবং সময় সীমিত আর বাকি যত ধরনের চাহিদা আছে আমাদের চাহিদা অসীম। ওই যে বলে না, চাহিদার কোনো শেষ হয় না। মনে রাখবা, পরীক্ষা প্রশ্ন আসবে আমাদের জীবনে কোনটি অসীম? চাহিদা অসীম। এই সীমিত সম্পদ থেকে তোমার কিছু চাহিদা ত্যাগ করতে হবে। এটাই হলো দুষ্প্রাপ্যতার মূল ধারণা। তার মানে
এই যে এতগুলো অভাবের মধ্যে থেকে তুমি একটা বা দুইটা অভাব পূরণ করতে পারবা, কারণ তোমার টাকা লিমিটেড। যেহেতু তোমার টাকা লিমিটেড, সেহেতু তোমার ওই টাকার মধ্যে যে যে অভাবগুলো পূরণ করা যায় তোমাকে সেইগুলাকেই পূরণ করতে হবে। দিস ইজ কল্ড দুষ্প্রাপ্যতা। চাহিদার তুলনায় সম্পদের স্বল্পতা, সেই স্বল্পতা মোতাবেক তোমার প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করাকে আমরা দুষ্প্রাপ্যতা বলে থাকবো। ভেরি ইজি কনসেপ্ট, ভেরি ইজি। ওকে, এরপরে কি আছে? অর্থনৈতিক মৌলিক সমস্যাগুলোর উদ্ভাবন। এর মধ্যে প্রথমে কি আছে? আমরা দুষ্প্রাপ্যতা কি জানি? নির্বাচন। এইটা কি? এটা বলতে ওই যে আমাদের দেশে বা পৃথিবীতে যে ইলেকশন হয় ওইটা না, কিন্তু এই নির্বাচন মানে হলো চয়েস। এই নির্বাচন মানে কি? চয়েস। অর্থনীতি হলো একটা নির্বাচনের বিজ্ঞান। এই লাইনটা মনে রাখবে। এটা কে বলছে? অধ্যাপক স্যামুয়েলসন বলছে। অর্থনীতি হলো একটা নির্বাচনের বিজ্ঞান। কিভাবে এটা নির্বাচনের বিজ্ঞান? চলো দেখে নিই। তোমার কাছে 100 টাকা আছে, তোমার ক্ষুধা লাগছে, ঠিক আছে? তোমার মনে করো ক্ষুধা লাগছে, আমি নর্মালি লিখতে, তোমার ক্ষুধা লাগছে। কনসেপ্টটা বুঝো, আগে কনসেপ্টটা বুঝবা। কি বলছে এখানে? কি বলছে? অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান, মানে আমরা কোন জিনিসটা চুজ করব, পিক করব। তোমার কাছে পকেটে 100 টাকা আছে, তোমার ক্ষুধা লাগছে, তোমার সামনে দুই ধরনের খাবার আছে, একটা হলো বার্গার আছে আর একটা হলো পিৎজা আছে। এখন তোমার লাগছে ক্ষুধা, টাকা আছে তোমার পকেটে 100, তুমি এই ক্ষুধাটাকে নিবারণ করার জন্য এই দুইটার মধ্যে থেকে একটাকে পিক করতে হবে। একটাকে পিক করবা মানে একটাকে তুমি চুজ করবা আর একটাকে ছেড়ে দিতে হবে। এখন কথা হলো তুমি চুজ করবা কিসের উপর ডিপেন্ড করে, তাই না? দ্যাটস ওয়াই বলা হয় অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান। বিজ্ঞান মানে কি? মানে অনেক কিছুর মধ্যে থেকে একটা কিছুকে মানে চোজেন ভাবে তোমার পিক করা না। সিমিলারলি তোমার কি চাহিদা ওইটার উপর ডিপেন্ড করে তুমি কোনটাকে পিক করতেছো, এইটা সবচেয়ে বড় প্রবলেম। এইটার উপর আর কোনো ধরনের প্রবলেম হইতে পারে না, পড়ে না অর্থনীতিতে। নির্বাচন হলো সমস্যা। ওকে, তার মানে তোমার কি প্রয়োজন এইটার মধ্য থেকে, অপশনগুলোর মধ্য থেকে, অনেকগুলো অপশনের মধ্যে থেকে তুমি কোনটাকে চুজ করবা, দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট। তুমি যদি বার্গারকে চুজ করো, তুমি পিৎজার মজাটা পাবা না। আবার যদি তুমি পিৎজাটাকে চুজ করো, বার্গারের স্পাইসিনেসটা পাবা না। তার মানে তোমাকে নির্বাচন যখন করতে হবে, তোমার নিজের আগ্রহ, নিজের ইচ্ছা, এই সব কিছুর উপর ডিপেন্ড করে দেন তোমাকে নির্বাচন করতে হবে। ওকে, সো নির্বাচন বলতে কি বোঝাইছি? ক্লিয়ার? মানুষের অসীম অভাব সীমিত সম্পদ দিয়ে পূরণ করার অভাবসমূহ গুরুত্বের ক্রমানুসারে সাজানোকে নির্বাচন বলা হয়। মনে করো তোমার এখন সবচেয়ে বড় সমস্যা কি? অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমার এখন সবচেয়ে বড় সমস্যা হলো আমার একটা A+ লাগবে, এরপরে একটা ভালো কলেজ লাগবে, তাই না? তোমাদের এখন তো এই সমস্যার একটা A+, একটা ভালো কলেজ, দেন HSC-তে A+ লাগবে, দেন একটা অ্যাডমিশন টেস্টে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স লাগবে, এরপর একটা ভালো জব লাগবে, কারোর জন্য সেটা বিজনেস হইতে পারে। এই যে দেখো তোমার নির্বাচন মানে তুমি কোনটাকে পিক করছো, প্রায়োরিটাইজ করছো, ওই প্রায়োরিটির উপর ভিত্তি করে কিন্তু একটা লিস্ট। এটাই হলো নির্বাচনগত সমস্যা। তুমি কোনটাকে আগে রাখবা, কোনটাকে পরে রাখবা, কোনটাকে পিক করবা, কোনটাকে ছেড়ে দিবা। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এরপরে অর্থনীতিতে মূলত আমাদের এই 3টা সমস্যা থাকে। মৌলিক অর্থনৈতিক সমস্যা, পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসবে, মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে কি বোঝায়? তার মানে অর্থনীতির সকল ধরনের সমস্যার মূলে কি আছে? অর্থনীতির সকল ধরনের সমস্যার মূলে আছে জাস্ট 3টা জিনিস। কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, কিভাবে কার জন্য। সহজভাবে এক্সাম্পল দিচ্ছি। মনে করো তুমি একজন উদ্যোক্তা, তুমি একটা নতুন বিজনেস স্টার্ট করতে চাও, তুমি একটা নতুন কি বলতে পারি, একটা বিজনেস হইতে পারে, অথবা মনে করো তুমি নতুন কিছু একটা করতে চাও পৃথিবীতে। এটার জন্য তোমার নিজেকে কি জিজ্ঞেস করতে হবে? প্রথম কোশ্চেন, আমি কি বানাবো? আমি কি বানাবো? একজন কৃষক চিন্তা করে, আমার কাছে জমি আছে, আমি বানাবোটা কি, আমি তৈরি করবোটা কি, কি উৎপাদন করব। এরপরের প্রশ্ন, আমি কিভাবে বা কি উপায়ে উৎপাদন করব? আমি কি বেশি টাকা দিব, আমি কি বেশি শ্রমিক নিব, আমি কিভাবে উৎপাদন করব? প্রথম কথা, আমি কি বানাবো, মানে আমি কি উৎপাদনটা করতে চাই, কি ধান, গম, পাট, ভুট্টা, কি উৎপাদন করতে চাই আমি। এরপরে প্রথমটা হয়ে গেল, এরপর আমি কিভাবে উৎপাদন করব, আমি কি অনেক মানুষ নিব, আমি কি অনেক টাকা নিব, কিভাবে। আর লাস্টলি
আমি কার জন্য উৎপাদন করব? আমি কি উচ্চ শ্রেণীর মানুষের জন্য উৎপাদন করব? আমি কি নিম্নবিত্ত মানুষের জন্য উৎপাদন করব? নাকি দুজনের মধ্যে থেকে আমি মধ্যবিত্ত মানুষের জন্য উৎপাদন করব? আমি মেইন উৎপাদনটা করব কার জন্য? আমাদের পৃথিবীতে যখনই কোনো প্রোডাক্ট উৎপাদন করার কথা চিন্তা করা হয়, এই 3টা কোশ্চেন সব বিজনেসম্যানের মাথায় আসে। আমি কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব। এবং অর্থনীতির মূল সমস্যা এই 3টা, অর্থনীতির মূল সলিউশনগুলো এই 3টার মধ্যেই। অ্যান্ড তোমাদের পরীক্ষায় এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবেই। সো আমার সাথে সাথে বলো, কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব। এগুলো হলো প্রবলেম। নাও সলিউশন কি হইতে পারে, চলো আমরা সলিউশনগুলো দেখে ফেলি। প্রথম কথা হলো, আমাদেরকে জিজ্ঞাসা করছে না আমি কি উৎপাদন করব। দেখো, কি উৎপাদন যখন আমার মাথায় চিন্তা আসবে, তখনই আমার একটা মানুষ বা একটা বিজনেসম্যান কখন চিন্তা করে সে কি উৎপাদন করবে? যেটা বাজারে প্রয়োজন, যেটা মানুষ কিনবে, তাই না? তাই তো, মানুষের কোনটা প্রয়োজন, মানুষ কোনটা কিনবে। এই যে সমস্যাটা সমাধান করে কে? উৎপাদন সম্ভাবনা রেখা। আমাদের প্রথম প্রবলেমটা কি? আমরা কি উৎপাদন করব। সম্পদের পরিমাণ সীমিত থাকায় সমাজের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয় কোন কোন দ্রব্য কি কি পরিমাণে উৎপাদন করতে হবে। মানে আমি কোন দ্রব্যটা, আমি কি গম বেশি উৎপাদন করব, আমি কি ধান বেশি উৎপাদন করব, আমি কোন দ্রব্যটা উৎপাদন করব এবং কি পরিমাণে উৎপাদন করব, কোন কোন দ্রব্য কতটুকু উৎপাদন করতে হবে এবং তা আমি নির্ণয় করব, বরমভাবে নির্ধারণ করব এবং দেন আমি উৎপাদন সম্ভাবনা রেখা বানাবো। এখন তোমরা অনেকে বলবা, ভাইয়া উৎপাদন সম্ভাবনা রেখা কি? ইয়েস, হেয়ার ইজ দ্য কোশ্চেন। এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক বাবা, এটাকে 3 স্টার দিয়ে রাখো। সারা জীবন তোমার এইচএসসি যতদিন পর্যন্ত আসে এইটা তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। উৎপাদন সম্ভাবনা রেখা তার মানে আমি কোন প্রোডাক্টটাকে উৎপাদন করব, ওটা উৎপাদন করার সম্ভাবনা কতটুকু, এইটা আমি যে রেখার মাধ্যমে জানতে পারি। আরও সহজভাবে বলি, 2টা দ্রব্য মনে করো তুমি একজন উদ্যোক্তা, তোমার মাথায় যখনই বলছে কি উৎপাদন করব, মনে করো তুমি বাজার মার্কেট অ্যানালাইসিস করে বা মনে করো 5,000 মানুষের সাথে কথা বলে তুমি জানতে পারলা হয় তোমাকে গম উৎপাদন করতে হবে, কারণ গমে মানুষ বেশি টাকা ইনভেস্ট, মানে গম মানুষ বেশি খায়, অথবা ধানে বেশি টাকা ইনভেস্ট করতে হবে, অথবা হয় গম না হলে ধান। এখন কথা হলো তুমি কোনটার উৎপাদন, মনে করো তোমার এতটুকু জমি আছে, 1 একর একটা জমি আছে, এই জমিতে তুমি কতটুকু ধান উৎপাদন করবা, কতটুকু গম উৎপাদন করবা, এই যে 2টার মধ্যে একটা সম্ভাবনা, এইটাই হলো উৎপাদন সম্ভাবনা রেখা। কি বলছে? একটা নির্দিষ্ট কৌশল প্রয়োগ করে নির্দিষ্ট পরিমাণ উপকরণ ও সম্পদ নিয়োগের মাধ্যমে 2টা দ্রব্য উৎপাদনের সম্ভাবনা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়। তার মানে কি, ধান আমি কতটুকু উৎপাদন করব, গম আমি কতটুকু উৎপাদন করব, এই 2টার উৎপাদনের উপরে ব্যালেন্স করে আমি আমার ওই 1 একর জমিতে কতটুকু উৎপাদন করব, এইটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। কি একটু কনফিউজ লাগতেছে? চলো আরো সহজভাবে বুঝাই দিই। এই যে তোমাদের পরীক্ষায় খুব সহজভাবে এরকম একটা বক্স দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? এরকম একটা বক্স দেওয়া থাকবে। খেয়াল করো, আমি বলে দিচ্ছি, এরকম একটা বক্স পরীক্ষায় দেওয়া থাকবে। আমাদের এখানে কি বলে দিছে দেখো, এটা সম্পদ, নর্মালি আমাদের টাকা পয়সা এতটুকু। আমাদেরকে কি বলছে? আমাদের একটা প্রতিষ্ঠান আছে, মনে করো আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে বা একটা কোম্পানিতে আমরা খাদ্য উৎপাদন করি, আবার আমরা বস্ত্র উৎপাদন করি, মানে খাবার প্রোডাক্টও বানাই, আবার পোশাক আশাকও বানাই, ঠিক আছে? এখন কথা হলো, আমার তো কোম্পানি এতটুকু, ঠিক আছে, এইখানে আবার আমার মেশিনও আছে, আবার বিদ্যুৎ বিল অনেক কিছু আছে। আমাকে বলছে আমি যদি আমার কোম্পানিতে 50 একক খাবার উৎপাদন করি, তাহলে আমার কাপড় উৎপাদন করতে পারবো 100 একক। মানে যে আমি যদি 50টা খাবার বানাই, মানে 50 প্যাকেট খাবার বানাই, আমি ড্রেস বানাইতে পারবো 100 পিস। আবার আমি যদি খাবার তৈরি করে 100 পিস, আমি ড্রেস বানাইতে পারবো 50 পিস। ব্যালেন্সটা বুঝছো? তার মানে এখানে বলতেছে আমরা ইন টোটাল 150টা প্রোডাক্ট বানাইতে পারবো আমার কোম্পানিতে। এখন কথা হলো, এই 150-এর মধ্যে থেকে আমি খাদ্যতে কতটুকু উৎপাদন করব, বস্ত্রতে কতটুকু উৎপাদন করব, এই যে ব্যালেন্স করা। দেখো আমার টার্গেট হলো 150টা উৎপাদন করা, 2টা মিলায়া। আমি এটা যখন 50 হবে এটা 100 হবে, এটা যখন 100 হবে এটা 50 হবে। এই যে উৎপাদন করার সম্ভাবনা
একটা বক্সের ভিতরে এইটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এখন বলতে পারো ভাইয়া বুঝলাম, চিত্র কিভাবে আঁকবো? এই যে দেখো চিত্র আমি তোমাদেরকে সহজভাবে দেখাই দিচ্ছি। তেমন কিচ্ছুই না, আমরা জাস্ট একটা লম্ব অক্ষ দিব, একটা ভূমি অক্ষ দিব। এই যে লম্ব অক্ষ, এই যে লম্ব অক্ষ, এই যে ভূমি অক্ষ। এই লম্ব অক্ষে তুমি মনে করো এইখানে কি দিলা, হ্যাঁ 50, হ্যাঁ এখানে মনে করো খাদ্য দিলা, এই যে খাদ্য, আর মনে করো এইখানে দিলা বস্ত্র। আমি আবার বলতেছি, এরকম একটা লম্ব অক্ষ দিব, এখানে একটা ভূমি অক্ষ দিব। এটা হলো 50, এটা হলো আমার 100। খেয়াল করো কি বলছে আমাদের, খাদ্য, এই যে খাদ্য, এই খাদ্য যখন 50 একক, বস্ত্র তখন 100 একক। আমরা এইখান থেকে একটা দাগ দিয়ে এইখানে এসে মিলাই দিব, খাদ্য 50, বস্ত্র 100, এই গেল, এই মিলাই দিলাম। এরপরে কি বলছে, আমার খাদ্য যখন 100, বস্ত্র তখন 50, এই যে 100, খাদ্য যখন 100, বস্ত্র তখন 50। দেখো মজার বিষয়টা দেখো, আমার বক্সে যা আছে 50, 100, 50, 100 আমি আগে দিয়ে নিছি, 50, 100, 50, 100। খাদ্য যখন 50, বস্ত্র তখন 100, খাদ্য যখন 100, বস্ত্র তখন 50। এই যে পুরা ফ্যাক্টটা, এটাকে আমি যখন চিত্রের মাধ্যমে মিলাই দিব, ঠিক আছে, এটাকে যে আমি যখন, এই যে প্রথমটা হলো আমার এ, এটা হলো আমার এ বিন্দু, একটা এ বিন্দু আর একটা বি বিন্দু। এই যে এই বিন্দু বসালাম, এই যে একটা রেখা পাইলাম না, এই যে রেখা, এইটাই হলো আমার উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা, বুঝছো কাহিনী? এই যে যে রেখাটা পাইলাম, এটাই আমার উৎপাদন সম্ভাবনা রেখা বা সর্বোচ্চ উৎপাদন বিন্দু। উৎপাদন সম্ভাবনা রেখা বা সর্বোচ্চ উৎপাদন বিন্দু, ভেরি সিম্পল, অনেক সহজ। এইটাই আসবে তোমাদের এইচএসসি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে। দেখো কত ইজি। এখন এই চিত্রটা আঁকার পরে দেখো এখানে একটা ছোট্ট ব্যাখ্যা লিখতে হয়, ব্যাখ্যাটা এখানে দেয়া আছে, এটা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতেই পারবা, নিজের মতো করে ব্যাখ্যাটা লিখলেই হবে। বাট দ্য মেইন ফ্যাক্ট ইজ, আমি যদি তোমাদেরকে ছোট করে চিত্রটা এখানে আরেকবার দেখাই, একটা লম্ব অক্ষ আঁকবো, একটা ভূমি অক্ষ আঁকবো। এখানে আমার 50 ছিল, এখানে আমার 100 ছিল, এখানে ছিল 50, এখানে ছিল 100। দেখ প্রথমটা 50 হলে 100, 50 হলে 100, 100 হলে 50, সিম্পল হিসাব। এইটাই হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। বুঝতে পারছো কাহিনী? এই হলো আমাদের মানে কনসেপচুয়াল জিনিসপত্র। প্রথম গেল এটা। এরপরে আমরা কি উৎপাদন করবো এটা বুঝছি, যে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা এইটা জানতে পারবো যে আমরা কোন প্রোডাক্টটা উৎপাদন করব। আমরা কি বস্ত্র বেশি উৎপাদন করবো না খাদ্য বেশি উৎপাদন করব, তাই না? এইবার আমাদের দ্বিতীয় প্রবলেম কি ছিল, আমরা কি উপায়ে বা কিভাবে উৎপাদন করব। দেখো কিভাবে যখন কথা বলি তখন আমাদের দুইটা জিনিস আছে, এক হলো মূলধন ঘন, আরেকটা হলো শ্রম ঘন। একটা হলো মূলধন ঘন আর একটা হলো শ্রম ঘন। মনে করো একটা কোম্পানিতে যদি চায় তাহলে ওই কোম্পানি অনেক বেশি টাকা ইনভেস্ট করতে পারে, মানে একটা কোম্পানির কাছে মনে করো অনেক বেশি টাকা, তারা ওইভাবে করে বিজনেস করতেছে। আবার আরেকটা কোম্পানির কাছে শ্রম অনেক বেশি, মানে লোক সংখ্যা অনেক বেশি। এই দুইভাবে হয় মূলধন বেশি দিবে, নাহলে শ্রম বেশি দিবে, নাহলে দুইজনের মধ্যে ব্যালেন্স করবে। এখন কথা হলো, আমরা যদি কোনো কোম্পানি মূলধনে বেশি টাকা দেয় তাহলে সে মূলধন নিবিড় প্রতিষ্ঠান, এখানে লেখাই আছে এই জিনিসটা। আর যদি কোনো কোম্পানি শ্রমিকের উপরে বেশি ফোকাস করে তাহলে সে শ্রম ঘন প্রতিষ্ঠান বা শ্রম নিবিড় প্রতিষ্ঠান। তার মানে এখন কথা হলো আমি কার মাধ্যমে বেশি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব। বলছে না কি উপায়, আমি কি মূলধনের উপায়ে বেশি উৎপাদন করব নাকি আমি শ্রমের উপায়ে বেশি উৎপাদন করব। তার মানে কাকে দিয়ে আমি উৎপাদন করব, এই জিনিসটা আমরা জানতে পারবো সম উৎপাদন রেখার মাধ্যমে। খেয়াল করো এখানে কি বলছে। এখন কথা হলো ভাই সম উৎপাদন রেখা কি। সম উৎপাদন রেখা মানে হলো একটা প্রতিষ্ঠানের কতটুকু সমান পরিমাণ উৎপাদন করে করে আস্তে দিয়ে উপরে উঠতে হবে। যেমন এখানে একটা আমাদের দেয়া আছে, দেখো একটা বক্স দেয়া আছে, এখানে আমাদেরকে কি বলছে, শ্রমের পরিমাণ মূলধনের পরিমাণ এতটুকু। দেখো শ্রমের পরিমাণ দেয়া আছে, মূলধনের পরিমাণ আমাদের দেয়া আছে। এখন তোমাদের কাছে যদি আমি একটা বেসিক প্রশ্ন করি, পৃথিবীতে এমন কোনো কোম্পানি আছে যেগুলো শুধু টাকা দিয়ে চলে বা মূলধন দিয়ে চলে, মানুষ লাগে না? আছে এমন কোনো কোম্পানি? সবার উত্তর হবে না, তাই না? আবার এমন কোনো কোম্পানি আছে যেই সব কোম্পানি কোনো টাকা পয়সা লাগে না, খালি মানুষ দিয়ে চলে? পসিবল না। তার মানে আমাদেরকে দুইটার মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। সো এই ব্যালেন্সটাই আমরা জানবো এই যে এই বিন্দুতে। দেখো এখানে আমাদের কি বলছে, আমরা জানি এখানে 50 আছে, এখানে 100 আছে। একটা প্রতিষ্ঠান যখন মূলধনে বেশি মূলধন 50 একক রাখে, মূলধন মনে করো 50 একক রাখলো, তার মানে ওই কোম্পানিটাকে কি করতে হবে,
শ্রমিকের ক্ষেত্রে 100 একক দিতে হবে, কারণ একটা ব্যালেন্স আসতে হবে না, কারণ আমাদের টার্গেট কি কোনোভাবে 150 মিট করা, এগুলো তোমাদেরকে বলে দিবে। আর যদি কোনো কোম্পানি 100 যদি মূলধন থাকে তাহলে শ্রমিক দিবে 50, মানে ইটস লাইক তোমার কাছে মনে করো টোটাল 150 টাকা আছে, এই 150 টাকার মধ্যে তুমি কাকে 50 টাকা দিবা, কাকে 100 টাকা দিবা, এইটাই হলো ডিভাইডেশন। অ্যান্ড যেহেতু কোনো কোম্পানিতে এই দুটা একটা আরেকটার সাথে মানে আলাদা করে বিজনেস করা যায় না, দুইটাকে একসাথে নিয়েই বিজনেস করতে হবে, তাই এই চিত্রটা উল্টা দিকে হয়, এটাকে বলা হয় সম উৎপাদন রেখা। সিমিলারলি যদি এখানে আবার তোমার এরকম আসে যে মনে করো এখানে 150 হয়ে গেছে, যদি এখানে 150 হয়ে যায় তাহলে এখানে আবার চিত্রটা ডিফারেন্ট হবে। দ্য মেইন ফ্যাক্ট ইজ আমরা কখনো কি করতে পারবো না, আমরা হলো কখনো তোমার হ্যাঁ এটা এখানে গেল, এটা এখানে, এই যে দেখছো আমরা হলো কখনো একটাকে বাদ দিয়ে বা মূলধনকে বাদ দিয়ে প্রতিষ্ঠান চলবে না, শ্রমিককে বাদ দিয়েও প্রতিষ্ঠান চলবে না। প্রথমে এই জন্য আমরা বলছি আমি যখন কি উৎপাদন করব তখন উৎপাদন সম্ভাবনা রেখা, তখন চিত্রটা হবে এরকম। আর যখন বলবো কিভাবে বা কি উপায় উৎপাদন করবো, আমি কি মূলধন নিব বেশি নাকি আমি শ্রমিক নিব বেশি, যখন আমার দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে তখন আমাকে হয়ে যাবে সম উৎপাদন রেখা। ওকে, এরপরে যাচ্ছি আমি কার জন্য উৎপাদন করব। ওই যে বলছিলাম না আমি কোন শ্রেণীর মানুষের জন্য উৎপাদন করব। দেখো এই পৃথিবীতে কিন্তু আমরা সকল প্রোডাক্ট সব মানুষের জন্য বানাই না, কিছু প্রোডাক্ট বানানো হয়, যেমন রেঞ্জ রোভার, অডি, BMW, ঠিক আছে, তারপর হলো তোমার বুগাটি, এই গাড়িগুলো আমরা কাদের জন্য বানাই, পৃথিবী কাদের জন্য বানায়, এলিট ক্লাসের জন্য। আবার মনে করো এটা থেকে একটু নিচে হন্ডাই কোম্পানি, তারপর হলো তোমার পাজেরো কোম্পানি, এরা মানে একটু মিড লেভেলের মানুষের জন্য যারা চাইলে কিনতে পারে। আর আরেকটু নিচে যদি বলি টয়োটা, এক্সকরোলা, এই গাড়িগুলো বানায় হলে একদম যারা মোটামুটি একটা গাড়ি হলেই চলে এমন মানুষের জন্য। তার মানে আমরা কোনো একটা প্রোডাক্ট বানানোর টাইমে আমাদেরকে সবার আগে জিজ্ঞাসা করতে হয় সব 3 নম্বর প্রশ্ন নিজেদেরকে যেটা তো করতে হয়, আমি এই প্রোডাক্টটা মার্কেটে নামাবো, আমি মার্কেটে নামাইলে প্রোডাক্টটা কাদের কাছে আমি বিক্রি করব, কাদের কাছে, কার জন্য আমি প্রোডাক্টটা বানাচ্ছি। এখন মনে করো তুমি একটা প্রোডাক্ট বানাইলা, তুমি টার্গেট করছো এই প্রোডাক্টটা তুমি সাধারণ মানুষের কাছে বিক্রি করবা, বাট এই প্রোডাক্টটা তুমি এমনভাবে বানায় ফেলছো যেটা এলিট ক্লাসের মানুষরা কিনে, তাহলে তোমার তোমার প্রোডাক্ট খারাপ, মানে প্রোডাক্টের কোয়ালিটি ভালো বাট দাম অনেক বেশি, তার মানে কি মার্কেট ফিট হবে না। দ্যাটস ওয়াই আমাদেরকে প্রপারলি আগে বুঝতে হবে আমি যখন কি উৎপাদন করব ভাবছি, কিভাবে উৎপাদন করবো এটাও ভাবছি, এরপর আমাকে বুঝতে হবে আমি কার জন্য উৎপাদন করব। এই কার জন্য উৎপাদন করতে গিয়ে আমাদের আরেকটা চিত্র আছে, এখানে আমাদের দেখো একটা সুন্দরভাবে একটা উৎপাদন সম্ভাবনা রেখা দেয়া আছে। সো আমরা যখন কার জন্য উৎপাদন করবো এই কথাটা বলবো, ঠিক আছে, তখন আমাদের কাইন্ড অফ না চিত্রটা এরকম হয়ে যায়, মনে করো এই আর এই, ঠিক আছে। এইটা থেকে খুব একটা প্রশ্ন আসে না, জাস্ট এটা মাথায় রাখো যে আমি কার জন্য প্রোডাক্টটাকে উৎপাদন করতেছি, আমি কি ধনী শ্রেণীর জন্য উৎপাদন করতেছি, না গরিব শ্রেণীর জন্য উৎপাদন করতেছি, নাকি মধ্যবিত্তের জন্য উৎপাদন করতেছি। দ্যাটস ইট। এখানে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আরও একটা ডিটেলস আর একটা চিত্র দেওয়া আছে, আমি তোমাদেরকে একটু পরে প্র্যাকটিস করাবো। এইবার আমি তোমাদেরকে দেখো এইখানে উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে নানা বিধি দেওয়া আছে। এখানে পড়ার থেকে দেখো এখানে আমরা একটু আগে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকছি না, এখানে আমরা তিনটা জিনিস পাইছি। একটা হলো সর্বোচ্চ উৎপাদনের মাত্রা, অর্জনযোগ্য বিন্দু, 3 নম্বর হলো বেকারত্ব বা অপুনর্নিয়োগের বিন্দু। এখন তোমরা এটাতে একটু প্যারা খাবা, আমি একদম সহজভাবে বোঝাই দিচ্ছি, একদম হাতে কলমে। এখানে আমার স্লাইড আছে, বাট একদম স্ক্র্যাচ থেকে আমি তোমাদেরকে বোঝাই দিব। মনে করো তুমি খালি এতটুকু জানো যে উৎপাদন সম্ভাবনা রেখা কি, বাট এই যে বাকি যে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা 3টা জিনিস পাই। এক হলো সর্বোচ্চ একটা কোম্পানি কোন বিন্দুতে উৎপাদন করতে পারবে, কতটুকু উৎপাদন করতে পারবে, অর্জনযোগ্য বিন্দু যেটা আমি কোনোদিন অর্জনই করতে পারবো না, আর একটা হলো আমার বেকারত্ব বিন্দু, তার মানে কি আমার ক্যাপাবিলিটি আছে উৎপাদন করা, বাট আমি উৎপাদন করিনি। ওকে, চলো এবার আগে তোমাদেরকে এটা আমি বোঝাই দিই। একটা আলাদা স্লাইড নিতে হবে আমার, একটা না 2টা স্লাইড নিই আমি। ওকে, মনে করো তোমার পরীক্ষার ভিতরে একটা বক্স দেয়া আছে, আমি একদম পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে ওইভাবে করে দিয়ে দিচ্ছি তোমার। মনে করো একটা তোমার বক্স দেয়া আছে, এখানে তোমার বলা আছে বিন্দু, ঠিক আছে, বিন্দু, এখানে তোমার দেয়া আছে ধান, এখানে তোমার দেয়া আছে গম, ধান আর গম দেয়া আছে। এটা হলো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, 5, 10, 15, 15, 10, 5, এতটুকু আমার দেয়া আছে বক্সে। আমাদেরকে গ নাম্বারে বলছে উৎপাদন
সম্ভাবনা রেখা আঁকো। এতটুকু বলছে আমাকে গ নাম্বারে। ঘ নাম্বারে বলতেছে, বাই দ্য ওয়ে এই কোশ্চেনটা কিন্তু বোর্ডের প্রশ্ন, এটা কিন্তু হুবহু বোর্ডের প্রশ্ন করাচ্ছি তোমাদেরকে। এরপর আমাদেরকে বলছে দেখো, ধান ইকুয়াল টু 15, গম ইকুয়াল টু 15, গম ইকুয়াল টু 15 কি সম্ভব? প্রশ্ন করছে। আবার বলছে ধান ইকুয়াল টু 5, আবার গম ইকুয়াল টু 5, এটা কি সম্ভব? দেখো আমাদের এটা দিছে প্রশ্ন। প্রথমটা আমাদের বলছে এই বক্স থেকে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। এরপর আমাদেরকে বলছে এই যে বক্স, এইখানে যে ধান 15 আর গম 15, এই দুইটা কি আমার উৎপাদন সম্ভাবনা রেখাতে আঁকা সম্ভব? আবার বলছে ধান 5 গমও 5, এটা কি একসাথে উৎপাদন করা সম্ভব? চলো আমরা দেখি সম্ভব কি সম্ভব না। প্রথমে আমরা এখানে গ নম্বরটা করব। তেমন কিচ্ছুই না, আমি তোমাদেরকে দেখো হাতে করে কেন দেখাচ্ছি, কারণ এটা তোমাদের একদম বেসিক একটা ক্লাস, বেসিক ক্লাস। মনে করো আমার এখানে দিয়ে দিছে ধান, আমি দিতেছি, দেখো এটা কিন্তু তোমরা নিজেরা করবা, ধান আর গম 0। এই চ্যাপ্টারটা যে পারবে তার জন্য ইকোনমিক্স ইজিয়ার। মনে করো 5, 10, 15, গম যা দেওয়া আছে 5, 10, 15। অন দ্য আদার হ্যান্ড ধানও দেওয়া আছে 5, 10, 15, 5, 10, 15 দেওয়া আছে আমাদের। এটা ধান যখন 5, গম তখন 15, 5, 15, 10, 10, 15, 5। আমি 3টা বিন্দু পাইছি, মিলাই দিছি। 3টা বিন্দু পাইছি আর আমি মিলাই দিছি, তোমরা একটানে দিয়ে দিবা। এই যে আমরা এখানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু পাইছি। আমরা উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে প্রথমে কি বিন্দু পাইছি? সর্বোচ্চ উৎপাদন রেখা না? মনে রাখবা এই যে বিন্দুটা আমরা উৎপাদন করছি এইটা হলো আমাদের সর্বোচ্চ উৎপাদন, এটা আমাদের সর্বোচ্চ উৎপাদন বিন্দু। এগেইন আমি বলতেছি একটা একটা করে ধরে ধরে, সর্বোচ্চ উৎপাদনের মাত্রা হলো যেখানে আমরা উৎপাদনটা করি। ওকে, এইবার আমাদেরকে যখন গ এবং ঘ নাম্বারটা হয়ে গেছে, এবার তোমরা ব্যাখ্যা দিলেই হয়ে যাবে। এরপরে আমাদেরকে বলছে কি দেখো, ধান, হ্যাঁ অন্য কোনো কালার নেই। মনে করো এবার আমাদেরকে বলছে কি ধান 15, মজা পাচ্ছি না, হ্যাঁ ধান 15, গম 15, এটা কি পসিবল নাকি? এই সেম চিত্রটা তোমরা ঘ নাম্বারে আরেকবার আঁকবা। আমি আবার বলতেছি, এই সেম চিত্রটা ঘ নাম্বারে আরেকবার এঁকে দেন এই মানগুলোকে চিত্রের মধ্যে বসাইতে হবে। কি বলছে দেখো, ধান 15, মনে করো তুমি এটাকে ঘ নাম্বারে আবার আঁকছো। কি বলছে ধান 15, ধান 15 মানে কি এই যে এই বিন্দু, এই বিন্দু। এখন বলতে ধান 15 আর গম 15, ধান আর গম যদি 15 বলি তাহলে আমাদের বিন্দু যেতেছে এইখানে। এই যে দেখো চিত্রের বাইরে, সর্বোচ্চ উৎপাদনের বাইরে বিন্দু চলে গেছে। খেয়াল করছো, ধানও 15, গমও 15 এইখানে চলে গেছে। অন দ্য আদার হ্যান্ড ধান 5, গম 5, ধানও 5, গমও 5 এইখানে আসছে, এইখানে আসছে। আমাদের এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, আমাদের কি বলছে অর্জনযোগ্য বিন্দু, যেটা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব না। এই যে আমাদের উৎপাদন, যেটা আমাদের সর্বোচ্চ উৎপাদন, এটার বাইরে না এইটা হয়তো হবে আমাদের অর্জনযোগ্য, যেটা আমরা অর্জন করতে পারবো না। অর্জনযোগ্য বিন্দু, যেটা আমরা অর্জন করতে পারবো না। মনে করো সর্বোচ্চ, মনে করো তুমি 1 প্লেট ভাত খেতে পারো, সর্বোচ্চ তুমি সর্বোচ্চ 1 প্লেট ভাত খেতে পারো পেট ভরে। এখন তোমার আম্মু যদি তোমাকে জোর করে 2 প্লেট খাওয়াইতে যায়, তুমি বমি করে ফেলবা না? এইটা হলো সেই জায়গাটা যেটা তুমি অর্জন করতে পারবা না, পসিবল না, অর্জনযোগ্য। এরপর আমাকে কি বলছে, এরপর আমাকে বলছে বেকারত্ব বা অপূর্ণ নিয়োগের বিন্দু, যেটা দেখো এখানে লেখা আছে উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে কোনো একটা জায়গায় থাকে, অভ্যন্তরে। তার মানে এই যে উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে, এটাকে আমরা বলবো বেকারত্ব বিন্দু, বেকারত্ব বিন্দু। এখন বলতে পারো ভাই এটা বেকারত্ব কেন বললেন? কারণ একটা কোম্পানি অলওয়েজ ট্রাই করবে সর্বোচ্চ উৎপাদন করতে। যদি ওই কোম্পানির ভিতর কোনো ল্যাকিংস থাকে তখন তারা তাদের মানে
প্রেফার্ড পোটেনশিয়ালিটি অনুযায়ী উৎপাদন করতে পারবে না, দ্যাটস ওয়াই তারা কম উৎপাদন করবে, অ্যান্ড এই জন্য এটা বেকারত্ব বিন্দু। তোমাদের পরীক্ষায় এইচএসসিতে এই টপিক থেকে একটা 10 মার্কের সৃজনশীল থাকবে। আমি এখন যে তোমাদেরকে এই সৃজনশীলটা করলাম না, এটা একটা বোর্ডের সৃজনশীল, একদম 10 মার্কের হুবহু এই ক্যাটাগরি সৃজনশীলই দিবে। তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে সর্বোচ্চ উৎপাদন রেখা কি, অর্জনযোগ্য বিন্দু কি, বেকারত্ব বিন্দু কি, দ্যাটস ইট। ভেরি সিম্পল টপিক। উৎপাদন সম্ভাবনা রেখা ইজ এ ভেরি সিম্পল টপিক, অ্যান্ড এটা কিন্তু অর্থনীতির ভিত্তি। এই যে রেখাগুলো করাইলাম না, এই চ্যাপ্টারটা অর্থনীতির বেস। তোমার যদি বেস ভিত্তি ক্লিয়ার থাকে, বাকি চ্যাপ্টারগুলো ধাপ ধাপ করে শেষ করে ফেলতে পারবা। বাট এই চ্যাপ্টারে যদি ল্যাকিংস থাকে বাবা, ইটস ভেরি কনসার্নিং, ইট উইল বি এ ভেরি কনসার্নিং সিচুয়েশন। সো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার ভিতর কী কী বিধি আছে? সর্বোচ্চ উৎপাদন রেখা, সর্বোচ্চ উৎপাদনের বিন্দু, অর্জনযোগ্য বিন্দু, বেকারত্ব বিন্দু, এটা একদম ক্লিয়ারলি বোঝাই দিছি। এরপরে ওকে, বাই দ্য ওয়ে, যে এতক্ষণ পর্যন্ত তোমরা এত সুন্দরভাবে ক্লাস দেখতেছো না, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আমরা আমাদের অনলাইন ব্যাচে লাইভ ক্লাসগুলো আমাদের কিভাবে হয় মনে রাখবা। আমাদের অনলাইন ব্যাচে লাইভ ক্লাসগুলো হয় 1 ঘন্টা 30 মিনিটের। তার মানে আমাদের প্রতিটা চ্যাপ্টার আমরা যেদিন যে ক্লাসটা নিচ্ছি, ওই ক্লাসটা আমরা 1.5 ঘন্টার একটা ক্লাস নিব। কতক্ষণ? 1.5 ঘন্টার ক্লাস। এরপরে ক্লাস হবে 10 মিনিট স্কুলের অ্যাপে অর ওয়েবসাইটে। তোমার ফোনে যদি অ্যাপ ডাউনলোড করা থাকে তাহলে তোমরা আমাদের অ্যাপে ক্লাস করতে পারবা, অথবা আমাদের ওয়েবসাইটে ক্লাস করতে পারবা। যারা আমাদের সাথে এইচএসসি 28-এ যুক্ত, যে এতক্ষণ পর্যন্ত যে সুন্দর করে ক্লাস টপিক সুন্দর করে সহজভাবে বোঝাচ্ছি না, এই ক্লাসগুলি কোথায় হয়? এরপরে বেসিক সহ, এই যে দেখো আজকে ক্লাসে আমি তোমাদেরকে বেসিক পড়াচ্ছিলাম না এতক্ষণ, এই যে বেসিক পড়াচ্ছিলাম। এরপরে দেখবা আমি তোমাদেরকে কিছু বোর্ডের এমসিকিউ সলভ করাবো। এরপরে আমি তোমাদেরকে কিছু সিকিউ এমসিকিউ সলভ করাই দিব, যার মাধ্যমে ওই টপিক রিলেটেড তোমার কনফিউশন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে প্রতিটা লাইভ ক্লাসের সাথে থাকবে টিচারের দাগানো লেকচার স্লাইড। তার মানে দেখো আজকের ক্লাসে আমি স্লাইডের ভিতরে অনেক কিছু লিখছি না, অনেক কিছু দাগাই দিছি না। এখন তোমরা যখন নোট করবা, তখন তোমাদের এই দাগানো স্লাইডগুলো থাকলে তোমার নোট করতে সুবিধা হবে না। ক্লাসের পর আমাদের অ্যাপে তোমার ড্যাশবোর্ডের ভিতরে তোমাদের এই স্লাইডটাকে দিয়ে দেওয়া হবে, জাস্ট ডাউনলোড করে তুমি দেখে নিজের মতো করে নোট করে ফেলতে পারবা। ইজন্ট ইট এ ভেরি ইন্টারেস্টিং থিং? সো আমাদের লাইভ ক্লাসগুলো কিন্তু এইভাবে হয়। এরপরে কি আছে? রেকর্ডেড ক্লাস। মনে করো তুমি কোনো একটা ক্লাস মিস করে ফেলছো, লাইভ ক্লাস মিস হলেও পিছিয়ে পড়ার কোনো ভয় নেই। প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন পাবে আমাদের ওয়েবসাইটে। মনে করো আজকে তোমার শরীর খারাপ, আজকে তুমি আমাদের একটা ক্লাস করতে পারলা না, কোনো প্যারা নেই, রুটিন অনুযায়ী তুমি আমাদের রেকর্ডেড ক্লাসটা করে নিতে পারবা। ভেরি সিম্পল। এরপরে বারবার দেখার সুবিধা এবং ফ্লেক্সিবল লার্নিং অভিজ্ঞতা, 2x স্পিড। মনে করো ক্লাসে যখন আমরা পড়াই, আমরা মাঝে 1.2x-এ পড়াই, 1.25x-এ পড়াই, অথবা মাঝে 0.5x-এও পড়াই বোঝানোর সাপেক্ষে। বাট তোমার যখন রেকর্ড ক্লাস দেখতে পারবা, তুমি 2.5x-এ করতে পারবা, 2x-এ করতে পারবা। তারপর টানাভাবে তুমি নিজের মতো করে ক্লাস করো, ইউটিউবে ভিডিও দেখার টাইমে যেরকম হয়। এরপরে এইটা অনেক গুরুত্বপূর্ণ, জানো? এটা হলো আর্কাইভ ক্লাস। আর্কাইভ ক্লাস মানে কি? মনে করো তোমার যারা আগের ব্যাচ আছে তাদেরকে তো আমরা পুরো 20টা চ্যাপ্টার, ইকোনমিক্সের পুরো 20টা চ্যাপ্টার তাদেরকে প্রপারলি পড়াই দিছি। এখন তোমার কলেজে এক এক ধরনের চ্যাপ্টার পড়াবে। এখন তোমার কলেজে মনে করো কোনো একটা পরীক্ষা, এখন ওই পরীক্ষার টপিকটা মনে করো আমরা আমাদের অনলাইন ক্লাসের ভিতর তখন মতো পড়াই না, বাট তোমার তো পড়তে হবে, তাই না? সো তোমাকে আমাদের আর্কাইভ ক্লাস, তার মানে এইচএসসি 27 ব্যাচের সকল আর্কাইভ ক্লাস তোমাকে দিয়ে দিব আমরা। একে তো তুমি আমাদের সাথে লাইভ ক্লাস করতেছো, বাট তোমার প্রয়োজন মোতাবেক যদি কোনো চ্যাপ্টার তোমার করতে হয়, তুমি আমাদের অ্যাপের আর্কাইভ ক্লাস অপশনে গেলে তোমার আগের ব্যাচের যে সিনিয়র ভাইয়াপুরা আছে এইচএসসি 27, তাদের সকল ক্লাস তুমি দেখতে পারবা, সকল চ্যাপ্টারের তোমার প্রয়োজন মতো তুমি করে ফেলতে পারবা। এরপরে প্রস্তুতি নিতে পারবে নিজের সুবিধা মতো, তোমার কলেজের সিলেবাস অনুযায়ী তুমি প্রিপারেশনটা নিতে পারবে। এই গেল আর্কাইভ ক্লাস। এরপরে পরীক্ষা কীভাবে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা পরীক্ষা কীভাবে নিয়ে থাকি? আমাদের ডেইলি এক্সাম হয়, প্রতিটা ক্লাসের শেষেই এমসিকিউ এক্সাম হবে, প্রতিদিনের পড়া যাচাই করা হবে, তোমার অবস্থান তুমি বুঝতে পারবে লিডার বোর্ডের মাধ্যমে। মনে করো তোমার সাথে আজকে 1000 স্টুডেন্ট ক্লাস করলো, ওই 1000 স্টুডেন্ট যখন একসাথে পরীক্ষা দিবে তখন তুমি লিডার বোর্ড দেখতে পারবা, কার এক্সাম কত ভালো হয়েছে, কে কত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারছে। দেন সারা মাসে যা পড়ছো এটার উপর ডিপেন্ড করা হবে তোমার মান্থলি এক্সাম, যেখানে তোমাকে সারা মাসে যা পড়া হয়েছে এটার উপর ডিপেন্ড করে এক্সাম হবে, আর দেন লিডার বোর্ড দেওয়া হবে। এরপরে পুরো কোর্সের সাথে থাকতেছে তোমাদের, মানে ইকোনমিক্স কোর্স বা তোমাদের অনলাইন ব্যাচের কোর্সের সাথে এইচএসসির 3টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে এইচএসসির মতো করে, যেখানে সিকিউ এমসিকিউ উভয় থাকবে। এইচএসসির মানের প্রশ্ন বন্টন করা হবে ইয়ার ফাইনালের জন্য, প্রি টেস্টের জন্য এবং টেস্টের জন্য তুমি আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে যাবে। আরেকটা মজার বিষয় কি জানো?
এই যে আমাদের অনলাইন ব্যাচের ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলোর টাইম লাইন কিন্তু কলেজের থেকে অনেক আগে আগে। মানে ইটস লাইক দেখবা কলেজে তুমি মনে করো ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার পড়তেছো, ততদিনে আমরা বোথ পেপারের 8 বা 9 নাম্বার চ্যাপ্টারে চলে যাব। তার মানে তুমি আগায় থাকবা। এইচএসসি 87 এরকম অনেক স্টুডেন্ট পাইছি বলছে ভাইয়া ক্লাসে ম্যাডাম প্রশ্ন করার আগে আমি অ্যান্সার দিয়ে দিই, স্যার প্রশ্ন করার আগে আমি অ্যান্সার দিয়ে দিই। মানে আমি অনেক আগে গেছি, তোমরাও আগে যেতে পারবা। রেগুলার কিউএনএ সেশন, এই যে মনে করো তুমি একটা অনলাইন ক্লাস করলে, অনলাইন ক্লাস করার পর তোমার মধ্যে মনে করো কিছু প্রশ্ন আছে, তুমি চিন্তা করতেছো কাইব ভাই ইকোনমিক্স পড়াইতেছে, আমি যদি ভাইয়ার কাছ থেকে জিজ্ঞেস করতে পারতাম, ইয়ার্স তুমি এটা পারবা। প্রতি সপ্তাহে তোমাদের একটা যে পেইড গ্রুপ থাকবে, একটা ফেসবুক পেইড গ্রুপ থাকবে যেখানে জাস্ট তোমরাই থাকবা। ওইখানে আমি একটা জুমের লিঙ্ক দিয়ে দিব, ওইখানে তোমরা জয়েন করবা, জানিয়ে দেওয়া হবে কবে কখন কিভাবে কয়টায় জয়েন করবা। তারপর তুমি তোমার প্রশ্নটা আমাকে জিজ্ঞাসা করতে পারবা, একদম ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারবা, তোমার প্রবলেমগুলো আমাকে বলতে পারবা। এটা কিন্তু সবচেয়ে বড় সাপোর্ট, কিউএনএ সেশন পাবা। ফেসবুক ডিসকাশনের গ্রুপ থাকবে, মনে করো সারা দেশের মেধাবী স্টুডেন্টরা একসাথে একটা কমিউনিটিতে থাকবে। মনে করো একটা ফেসবুক গ্রুপ যেখানে প্রায় 1-1.5 হাজার এমন স্টুডেন্ট আছে যারা বিভিন্ন কলেজের টপার, সবাই একসাথে ডিসকাস করতেছে কোনো একটা টপিক নিয়ে, তুমি ওই গ্রুপের ভিতরে থাকতে পারবা, যে কোনো প্রবলেম জানাতে পারবা, সাথে টিচার উত্তর দিয়ে দিবে। মনে করো তোমার কোনো একটা প্রবলেম তুমি পেইড গ্রুপে পোস্ট করছো, সো কোনো একটা তোমার সাজেশন হইতে পারে, কোনো একটা টিপস অ্যান্ড ট্রিক্স হতে পারে, ভাই এটা কীভাবে পড়বো বুঝতেছি না, আমরা টিচাররাও তোমাদেরকে কমেন্ট সেকশনে অ্যান্সার করে দিব। পাওয়া যাবে টিচারদের দেওয়া সাজেশন, গাইডলাইন এবং শর্ট ট্রিক্স। এই ভিডিওটা যখন করতেছি তখনই আমি এইচএসসি 27 ব্যাচের জন্য একটা আলাদা সাজেশন বানাইছি, যেটা ওদের এইচএসসি পরীক্ষার জন্য একদম মানে ইটস লাইক ক্রিস্প একটা সাজেশন, যেটা পড়লে ডান, শিওর কমপ্লিট, শিওর ওর প্রিপারেশন ভালো হবে, বুঝছো। এরপরে থাকতেছে মাস্টার বুক। এই মাস্টার বুক পড়লে তোমার এইচএসসি পরীক্ষার জন্য আর কিচ্ছু লাগবে না, একদম ডিরেক্ট। এই মাস্টার বুকের ভিতরে থাকতেছে টপিক বেসিস ইচ অ্যান্ড এভরিথিং, টিচারদের রিসার্চ করা লেখা মাস্টার বুক, যে ফুল সিলেবাসের উপর বেসিক ক্লিয়ার করা থাকবে, বিভিন্ন বড় বড় কলেজের তোমার লেখা দেয়া থাকবে, ঠিক আছে। কলেজের ক্লাস শুরু হওয়ার আগে তোমার কাছে বই চলে যাবে, ডেলিভারি চার্জ থাকতেছে একদম ফ্রি। এই বইটা কোনো ডেলিভারি চার্জ নাই। তার মানে দেখো তুমি একটা বই কিনবা বোর্ডের, যে তোমাকে কলেজ থেকে কিনতে বলবে, এর পাশাপাশি তোমার কাছে থাকবে মাস্টার বুক। তুমি এই বই পড়ে যখন কিছু বুঝবা না, তখন তোমার কাছে মাস্টার বুক মনে হবে সব কিছু। মাস্টার বুকের ভিতর তুমি দেখবা প্রতিটা টপিক ডিটেলসে বোঝানো আছে, সহজ এক্সাম্পল দেওয়া আছে, কেমন প্রশ্ন আসবে বলা আছে, গুরুত্বপূর্ণ সিকিউ দেওয়া আছে, গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে, বোর্ডের এমসিকিউ দেওয়া আছে, ক্লাসের আলাদা করে প্র্যাকটিস পার্ট দেওয়া আছে, কীভাবে কি লিখবো এটা বলা আছে, সৃজনশীল কীভাবে লিখবো, এমসিকিউ কীভাবে অ্যান্সার করবো, কীভাবে ভুলগুলো ফাইন্ড আউট করবো, ইচ অ্যান্ড এভরি ডিটেলস বলা থাকবে সেইখানে। ওকে, এরপরে থাকতেছে মনে করো 3টা জিনিস। এক, আমাদের থাকতেছে হলো তোমার স্টুডেন্ট অফ দ্য মান্থ। মনে করো একটা স্টুডেন্ট অনেক ভালো প্রিপারেশন নিছে, অনেক ভালো করছে এই মান্থে, এই মাসে তার রেজাল্ট অনেক ভালো, ক্লাসের অ্যাক্টিভিটি অনেক ভালো, ক্লাসে অ্যাক্টিভ অনেক। মনে করো তোমার ক্লাসে কোনো একটা স্টুডেন্ট যদি অলওয়েজ দাঁড়ায় অ্যান্সার করে, সবার আগে অ্যান্সার করে, টিচারের নজরে চলে আসে না, তুমিও এরকম আমাদের নজরে চলে আসতে পারবা। কিভাবে? মনে করো ক্লাস এক্সামের পারফরমেন্স অনেক ভালো করলে তুমি স্টুডেন্ট অফ দ্য মান্থ হতে পারবা, স্টুডেন্ট অফ দ্য মান্থ। ওকে, এরপরে মান্থ হলে তুমি ডেফিনেটলি সার্টিফিকেট পাবা। ডিসকাশন গ্রুপে সবচেয়ে সক্রিয় হেল্পফুল শিক্ষার্থী নির্বাচিত হবে টপ কন্ট্রিবিউটর হিসেবে। মনে করো তুমি যে কোনো স্টুডেন্ট কোনো প্রশ্ন করলে তুমি সবার আগে অ্যান্সার দিয়ে দিচ্ছ, মানে তুমি জানো কীভাবে অ্যান্সার করতে হয়, তুমি অ্যান্সার দিচ্ছ। এভাবে তুমি যদি টপ কন্ট্রিবিউটর থাকো বা স্টুডেন্ট অফ দ্য মান্থ হও, তাহলে তুমি পেয়ে যাবে আমাদের 10 মিনিট স্কুলের টি-শার্ট এবং একটা প্রপার অনেক সুন্দর একটা তোমার সার্টিফিকেট অফ রেকগনিশন। তার মানে তুমি আমাদের সাথে অনেক অ্যাক্টিভলি পড়াশোনা করছো, এই জন্য তোমরা মনে করো আমি যেহেতু ইকোনমিক্স পড়াই, সো আমার সিগনেচার করা একটা লেটার পেয়ে যাবা তুমি, যে তোমাকে গুড লাক উইশ করে একটা লেটার, প্লাস তুমি একটা সার্টিফিকেটও পেয়ে যাবা। এর কোনো বাধা ধরার নিয়ম নেই, কিন্তু তুমি যদি অনেক ভালো প্রিপারেশন নাও, অনেক ভালোভাবে ফোকাস থাকো, তুমি প্রতি মাসে পাইতে পারো। ওকে, প্রতি মাসে বিষয়ভিত্তিক নির্ধারিত হয় স্টুডেন্ট অফ দ্য মান্থ, টপ কন্ট্রিবিউটর, অ্যান্ড এগুলোর জন্য তুমি কী পাবা? টি-শার্ট পাবা, সার্টিফিকেট পাবা, ঠিক আছে, লেটার পাবা অ্যান্ড অল দ্যাট। সো আমাদের অনলাইন ব্যাচের কি এই যে এত কিছু তুমি পাচ্ছ, তাও যদি তুমি পিছিয়ে থাকো, তাহলে লস তোমার হবে, অন্য কারো কোনো লস হবে না। আই গেস আমি কি বোঝাতে চাইছি এটা তুমি বুঝতে পারছো, মাথায় রেখো এই বিষয়গুলো। ওকে, সো এরপরে আমরা আমাদের পরের টপিকটাতে চলে যাচ্ছি। এরপরে আমাদের আছে সুযোগ ব্যয়। কি আছে? সুযোগ ব্যয়। অনেকে বলে থাকে সুযোগ বুঝে ব্যয় করাকে সুযোগ ব্যয় বলা হয়, বাট আদতে যে জিনিসটা না। সুযোগ ব্যয় জিনিসটা কি?
দুইটা প্রকল্পের মধ্যে বা দুইটা চয়েসের মধ্যে আমি যদি একটাকে চুজ করি আমার আরেকটাকে ছেড়ে দিতে হবে, এটা হলো আমার সুযোগ ব্যয়। এটা হলো আমার সুযোগ ব্যয়। যেমন মনে করো আমি যদি এক্সাম্পল দিই, হ্যাঁ আমি যদি মনে করো তোমাকে এক্সাম্পল দিই, তোমার কাছে অপশন আছে, তোমার পানি খাওয়ার জন্য একটা তুমি বোতল কিনতে পারবা, অথবা তোমার কম্পিউটারের জন্য বা ল্যাপটপের জন্য তুমি একটা মাউস কিনতে পারবা। বাট যেহেতু তোমার কাছে টাকা আছে মাত্র 500 টাকা, এই 500 টাকা দিয়ে যদি তুমি এইটা কিনো তাহলে তোমার এইটা কেনার ইচ্ছা ছেড়ে দিতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে। আবার তুমি যদি এটা কিনো তাহলে তোমার এটা কেনার ইচ্ছা বাদ দিয়ে দিতে হবে। এই যে এই দুইটা জিনিস কেনার, তোমার দুইটার মধ্যে থেকে যে কোনো একটা কেনার তোমার সুযোগ আছে, একটা কিনলে আরেকটা কেনার সুযোগ হাত থেকে চলে যাবে, এইটাই হলো সুযোগ ব্যয়। তার মানে দুইটা চয়েসের মধ্যে থেকে আমি যদি একটা চয়েসকে গ্রহণ করি, আরেকটা চয়েসকে যে আমার ছেড়ে দিতে হবে, এইটাই হলো আমার সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়কে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটা হলো ক্রমবর্ধমান, যেখানে ব্যয় আস্তে 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 আমার বাড়বে, ক্রমহ্রাসমান, যেখানে ব্যয় আস্তে 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 আমার কমবে, একটা হলো সমানুপাতিক, যেখানে ব্যয় আমার স্টেবল থাকবে। এখানে ডেফিনেশনগুলো আমাদের দেয়া আছে। ওকে, এই যে বলছিলাম না তোমাদেরকে কিছু বোর্ডের এমসিকিউ সলভ করাবো, চলো সলভ করে দিই। বাই দ্য ওয়ে, এই চ্যাপ্টারের ভিতর কিন্তু আমাদেরকে আরও কয়েকটা টপিক আছে। আমি তোমাদেরকে যদি একটু শর্টলি টপিকগুলো বলে দিই, কারণ আমি চাই আমার প্রতিটি স্টুডেন্ট তার বেসিক ক্লিয়ার করে ফেলবে, একদম আজকে ক্লাসের পরে বেসিক ক্লিয়ার করে ফেলবে। ঠিক আছে, অ্যাডিশনাল কিছু জিনিস যেগুলো আমাদের সেকেন্ড চ্যাপ্টারের, বাট এই চ্যাপ্টারে তোমাদের পড়লে বেটার, এগুলো আমি তোমাদেরকে একটু বোঝাই দিই। সেটা আছে আমাদের অর্থব্যবস্থা। এটাকে আমাদের কি বলা হয়? অর্থব্যবস্থা। অর্থব্যবস্থা জিনিসটা কি? তার মানে একটা দেশের ইকোনমি কিভাবে পরিচালিত হয়। মনে রাখবে এই পৃথিবীতে টোটাল আমাদের 4 ধরনের অর্থব্যবস্থা আছে। কয় ধরনের? 4 ধরনের অর্থব্যবস্থা আছে। প্রথমটা হলো আমাদের ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে বোঝায় যে অর্থব্যবস্থায় সবার স্বাধীনতা আছে। মনে রাখবা, যে অর্থব্যবস্থায় সবার স্বাধীনতা আছে, যে যার মতো ইচ্ছা কাজ করতে পারে। এরপরে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এটা হলো ধনতান্ত্রিকের ঠিক উল্টা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, যেখানে হলো স্বাধীনতা নেই, স্বাধীনতা নেই, সরকার যা বলে দিবে সেইভাবে তোমাকে চলতে হবে। এরপরে আসে হলো আমার মিশ্র অর্থব্যবস্থা। মিশ্র মানে কি জানো? 1 + 2 একসাথে হয়ে, মানে এই 1 আর 2 নাম্বার একসাথে হয়ে মিশ্র অর্থব্যবস্থা হয়েছে। আর 4 নাম্বার আছে হলো ইসলামী অর্থব্যবস্থা। তার মানে ইসলামিক শরীয়ত মোতাবেক, মনে রাখবা, ইসলামী শরীয়ত মোতাবেক কোনো দেশের অর্থনীতি পরিচালিত হলে তাকে আমরা ইসলামী অর্থব্যবস্থা বলে থাকি। এটা হলো মোটামুটি এই চ্যাপ্টারের মোটামুটি কনসেপ্ট। ক্লিয়ার? এছাড়া এই চ্যাপ্টারে আরও 2টা টপিক আছে। এক হলো আমাদের আছে সামষ্টিক অর্থনীতি, আর একটা হলো ব্যষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি বলতে বোঝায় একটা দেশের পুরোই কান্ট্রির সকল কিছু নিয়ে কথাবার্তা বলাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। ব্যষ্টিক অর্থনীতি মানে হলো কান্ট্রির ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে কথা বলাকে ব্যষ্টিক অর্থনীতি বলা হয়। ওকে, ভেরি ইজি, ভেরি সিম্পল। ঠিক আছে, এবার এই যে এতক্ষণ ধরে এত কিছু পড়ছো, কিছু এমসিকিউ না সলভ করলে হয় না। চলো এমসিকিউ সলভ করি। মানব জীবনের মূল অর্থনৈতিক সমস্যা কি? ক্লাসেই পড়াইছি, সম্পদের দুষ্প্রাপ্যতা। মানব জীবনের মূল অর্থনৈতিক সমস্যা কি? সম্পদের মূল অর্থনৈতিক সমস্যা হলো সম্পদের দুষ্প্রাপ্যতা। তার মানে আমাদের কাছে টাকা কম, এইটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা। এরপরে মানব জীবনে অসীম অভাব সমস্যাটি সমাধানের জন্য প্রয়োজন কি? আমাদের এই যে অসীম অভাব, এটা সমস্যা সমাধান করার জন্য কি প্রয়োজন? সম্পদের উৎপাদন বৃদ্ধি, গুরুত্ব অনুযায়ী অভাবের নির্বাচন, সম্পদের সর্বোত্তম ব্যবহার। ডেফিনেটলি 1, 2, 3 আমার ডেফিনেটলি এটা 2, 3 হবে। সম্পদের উৎপাদন বৃদ্ধি তুমি করতে পারবা না, কারণ সম্পদ চাহিদা অনুযায়ী প্রোডাক্টের উৎপাদন বৃদ্ধি করতে হবে। সম্পদের উৎপাদন তুমি চাইলে কি টাকা বেশি উৎপাদন করতে পারবা না। অ্যান্ড দ্যাটস ওয়াই তোমাকে গুরুত্ব অনুযায়ী অভাব চিহ্নিত করতে হবে, সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। এরপরে যে রেখার মাধ্যমে 2টি বিন্দুতে নির্দিষ্ট সম্পদ এবং চলতি 2টি বিকল্প সম্পর্কে জানা যায় তাকে আমরা বলি উৎপাদন সম্ভাবনা রেখা। যেখানে আমরা 2টা প্রোডাক্ট কোনটা কতটুকু উৎপাদন করতে হবে এই সম্পর্কে জানতে পারি, তাকে আমরা বলবো উৎপাদন সম্ভাবনা রেখা। একটি নির্দিষ্ট একটি জিনিস পাওয়ার পর অন্য একটি জিনিস ত্যাগ করাকে আমরা বলবো সুযোগ ব্যয়। একটু আগেই বলছি, একটাকে চুজ করলে আর একটাকে তোমার ছেড়ে দিতে হবে, এটাই আমাদের সুযোগ ব্যয়। এরপরে আমাদের এখানে একটা সৃজনশীল দেয়া আছে, খেয়াল করো, এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল দেয়া আছে। অর্থনীতিতে নির্বাচন কি? অর্থনীতির নির্বাচন বলতে বোঝায় যেহেতু আমার সম্পদ সীমিত, তাই সীমিত সম্পদের মধ্যে থেকে সর্বোত্তম সম্পদটাকে নির্বাচন করাকেই অর্থনীতিতে নির্বাচন বলা হয়। অর্থনীতিতে তোমার নির্বাচন হলো একটা বিজ্ঞান, ঠিক আছে, নির্বিজ্ঞান। তারপরে হলো অর্থনীতিতে সব অভাব একসাথে পূরণ করা কি সম্ভব হয় না? কারণ কি? কারণ হলো দুষ্প্রাপ্যতা বা হলো সম্পদ সীমিত।
সম্পদ সীমিত, সম্পদ সীমিত হওয়ার কারণে আমরা সকল অভাব পূরণ করতে পারি না। সম্পদ কি? আমাদের সম্পদ সীমিত, বুঝতে পারছো? এরপর আমাদেরকে বলছে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে। এই যে একটু আগে যেটা বলছি, ধানের উৎপাদন 30 একক এবং পাটের উৎপাদনও 30 একক কি করা সম্ভব? চলো আমরা দেখি, ঠিক আছে? এই যে দেখো এখানে আমাদের চিত্রটা দেওয়া আছে, আমি তোমাদেরকে সহজভাবে আরও চিত্রটা এঁকে দিই। আমাদের এখানে মান দেওয়া আছে, আমি যদি তোমাদেরকে এখানে সহজভাবে চিত্রটা এঁকে দেখাই, আমাদের কি আছে? ধান আর পাট। আমি মনে করো এখানে ধান দিলাম, এইখানে দিলাম পাট, ঠিক আছে? এটা কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। এটা শূন্য, কী কী দেওয়া আছে? 0, 30, 40, 50, 0, 30, 40, 50, ওকে। শূন্য, এরপরে কি আছে আমাদের? 30, 40, আবার কত? 50, ঠিক আছে? এখানে 0, 30, 40, 50, কি আছে? 0 হইলে 50, এই যে 0 হইলে এখানে হবে 50, ওকে। 30 হলে হবে কত? 30 হলে হবে 40, এই যে 30 হলে হবে 40, আবার 40 হলে হবে 30, 40 হলে হবে 30, আর 0 হলে আবার 50, এই যে 0 হলে 50, এই যে দেখো, এই যে দেখো আমি মিলাই দিলাম, ঠিক আছে? আমি এখানে ছোট করে রাখছি তাই দেখতে এরকম হয়েছে। এখন কথা হইলো এই যে এই বিন্দুতেই, ঠিক আছে, এই বিন্দুতে এখানেই কি বলছে? দুইটাই 30, 30, তার মানে যদি দুইটাই 30, 30 হয় আমাদের এটা এইখানে চলে আসবে। আর আমরা জানি এই উৎপাদন, সর্বোচ্চ উৎপাদন, এটা হলো সর্বোচ্চ উৎপাদন। এই সর্বোচ্চ উৎপাদনের ভেতরে হইলে কি বিন্দু হবে? বেকারত্ব বিন্দু হবে, ঠিক আছে? বেকারত্ব বিন্দু। দেখছো কত কত জোশভাবে পুরো একদম বেসিক, একদম পুরো বেসিক তোমাদের ক্লিয়ার করাই দিছি। মানে অর্থনীতি প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারে যত বেসিক থাকতে পারে, যত খুঁটিনাটি বিষয় থাকতে পারে সব বুঝাই দিছি, একদম ডিটেলসে বুঝাই দিছি, ওকে। সো এখানে আমাদের ব্যাখ্যাগুলোও দেয়া আছে, তোমরা যারা স্ক্রিনশট নিয়ে নিতে চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে ব্যাখ্যাগুলা কেমন হবে। এই যে দেখো এখানে আবার কিন্তু আমাদের পার্টটাও দেয়া আছে, এই যে দেখো এইখানে আমরা যদি বলি এই যে এই বিন্দুতে হবে আমাদের উৎপাদন, যেহেতু 30, 30, তাই এটা হবে আমাদের বেকারত্ব বিন্দু। এছাড়া আমাদের ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, একটু আগে যেটা বললাম, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা মানে হলো যে অর্থব্যবস্থায় সবার স্বাধীনতা থাকে, তুমি নিজের মতো করে উৎপাদন করতে পারবা, নিজের মতো করে। এরপর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, যেখানে সরকার কর্তৃক তোমাকে বলে দিবে তুমি কিভাবে চুল কাটবা, কত টাকা আর্ন করবা, কত টাকা ব্যয় করবা, ইচ এন্ড এভরি ডিটেলস তোমাকে বলে দিবে। অ্যান্ড দেন ইসলামী অর্থব্যবস্থা মানে হলো ইসলামী শরীয়ত মোতাবেক যে অর্থব্যবস্থা পরিচালিত হয় বা অর্থনীতি পরিচালিত হয়। এরপর আছে মিশ্র অর্থব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার পজিটিভ সাইডগুলো নিয়ে যে অর্থব্যবস্থা হয় তাকে মিশ্র অর্থব্যবস্থা বলা হয়, ঠিক আছে? ওকে, এই যে সামষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি, এটাও তোমাকে ক্লিয়ার করে দিছি। এখানে আমাদের প্র্যাকটিসের জন্য আরও অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, আরেকটা সিকিউ দেওয়া আছে। সো এর মাধ্যমে কিন্তু আমরা বুঝে গেলাম আমাদের এইচএসসিতে প্রতিটা ক্লাস কিভাবে হবে, এবং আজকের এই একটা ক্লাসে কিন্তু তোমরা এতটুকু প্রপারলি বুঝে গেছো যে অর্থনীতির বেসিকটা কেমন হবে। সো এইচএসসি 28 তোমার সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের অনলাইন ব্যাচে। গুড লাক।